বৃষ্টি আই ডোন্ট থিঙ্ক পড়বে, এরকমই ওয়েদার করে রয়েছে। তবে হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি এখান থেকে মোটামুটি 90 কিলোমিটার দূরে। এই যে আমাদের সেই একই পার্টি, এই যে সিলুস কিচেন, একটু হাই হ্যালো করবে নাকি? উডিজের থেকে এখন ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাবো রাভানি বেটটা। এখান থেকে 15 মিনিটেরই রাস্তা শুধু। মানে what is the special service that we are getting? আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু র‍্যান্ট, দিস ইজ নট আ র‍্যান্টিং ভিডিও। এখানে ছিল হলো বাল্মীকি মুনির আশ্রম, যেখানের মধ্যে মা সীতা থেকেছিলেন যখন উনি গর্ভবতী ছিলেন লব আর কুশকে নিয়ে। ভিতরের পরিবেশটা খুব শান্ত আর পুরনো পুরনো এই স্ট্রাকচারসগুলো দেখতে খুব ভালো লাগছে। উপরে যে সীতা মন্দির রয়েছে, এখানে এসে মানত করে যেতে হবে। যখন হয়ে যাবে তোমাদের মানত যদি ফলে যায়, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এই যে এখানে 5টা শিবলিঙ্গ স্থাপিত করা একটার পর একটা, অনেকটা পথ। ওখানে বেশি সময় কাটানো উচিত হয়নি। যাবে আরো উপরে নাকি এখানেই শেষ? যাবে? কি আছে ওখানে এক্স্যাক্টলি এই জায়গাটাই? এখানের মধ্যে মা সীতা থাকতেন এক সময়। নিয়ে নেবে। আমাদের অ্যাকচুয়াল যেটা ডেস্টিনেশন, সেটা এখান থেকে এখনো অনেক অনেক অনেকটা দূরে। ফাইনালি পৌঁছে গেলাম। আমাদের তিনজনের প্রথম ট্রেক বলতে পারো, অলমোস্ট ট্রেকিং হয়ে গেছে। পুচকুর এই বয়সে প্রথম ট্রেক। প্ল্যান করে আসিনি কোথায় লাঞ্চ হবে কোথায় ব্রেকফাস্ট হবে, কিছু প্ল্যান করা ছিল না আজকে। এখানে আমরা করব লাঞ্চ, কারণ আমাদের সবারই ননভেজ খাওয়ার ইচ্ছা, সানডে দুপুর বলে কথা। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর ভালো আছি বলে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি আজকে সানডে ট্রিপের জন্য। আজকে দিনটাও ভীষণ সুন্দর। আজকে একটা প্ল্যান আছে আমাদের, একটা দারুণ জায়গায় যাওয়ার, তোমাদেরকেও নিয়ে যাব বলেছি। সকাল এখন বাজে 7:30। আমরা এখান থেকে আজকে আর স্কুটি রাইডে না, আজকে আমরা যাচ্ছি গাড়ি করে। আর আমাদের সাথে যাচ্ছে আরো একটা দল। দলটা তোমরা বুঝতেই পেরে গেছো, আমি শিওর। তবে আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, কিন্তু ভয় লাগছে। আমাদের ছাতা নিলাম না। না লাগবে না, বৃষ্টি আই ডোন্ট থিঙ্ক পড়বে, এরকমই ওয়েদার করে রয়েছে। তবে হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি এখান থেকে মোটামুটি 90 কিলোমিটার দূরে। কোথায় যাচ্ছি সেটা জানিয়ে দিই, কারণ থাম্বনেলের মধ্যে তোমরা অলরেডি দেখে নিয়েছো হবে। তো আমরা যাচ্ছি আভনি বেটটা, যেটা হচ্ছে কোলার ডিস্ট্রিক্টে। তো এখান থেকে যেতে মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লাগবে। মাঝখানে ব্রেকফাস্টের জন্য থামবো, তো ধরে নিচ্ছি 3 ঘন্টা। এখান থেকে এখন বের হয়ে আগে যাব রিয়াদের বাড়িতে। ইয়েস, রিয়ারা আমাদের সাথে যাচ্ছে। তো ফ্যামিলি আউটিং টাইপের বলতে পারো, একটা সানডে আউটিং। তো আজকেরটা একটু লম্বা আউটিং আর কি। বেসিক্যালি ওই দুপুরে ফিরে আসতে পারবো না, হয়তো বিকালের মধ্যে চলে আসবো। তো চলো আমাদের সাথে, দেখো আমরা কেমন করে এনজয় করি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। ক্যাবে বসে বসে রিনি এখানে মাহজং টাইলস খেলছে, কারণ রিমো প্রচুর গেম খেলে। এবার যে কোনো জায়গায় যেতে গেলে আমি এত বোর হই, তখন আমি ডিসাইড করলাম যে আমি এবার থেকে গেম খেলবো। আমি কি গেম খেলছিলাম? তুমি খেলো। খেলছি না না, আমার ফোনে এখন একটাও গেম নেই। আমার উপর দিয়ে চাপানো বন্ধ করো। তুমি লাস্ট প্রায় সপ্তাহ 10 দিন ধরে এই গেমটা শুরু করেছো। এনিওয়ে, আজকে আমরা একটু লেট হয়ে গেছি। 7:30টায় পৌঁছানোর কথা ছিল, আরো 5 মিনিটের মধ্যে আমরা এখন পৌঁছাবো। ওদেরকে আওয়াজ দিতে হবে যে তোরা লেট করিস, এবার আমরাই লেট হয়ে গেছি। এবার আজকে আমরা আওয়াজ খাবো। আমরা এখন শুরু করছি আমাদের জার্নি। এখান থেকে অভ্রদের বাড়ির কাছে থেকে, এটা পিছন দিকের রাস্তা ধরেছি। এখান থেকে কোলার পৌঁছাতে কতক্ষণ দেখাচ্ছে রে ভাই? 2 ঘন্টা, 2 আওয়ার্স দেখাচ্ছে। রাস্তায় আমরা আবার থামবো হলো ব্রেকফাস্টের জন্য। তো এই যে আমাদের সেই একই পার্টি, এই যে সিলুস কিচেন, একটু হাই হ্যালো করবে নাকি? এই যে এটা সিলুস কিচেন এখন। হ্যাঁ, এই যে সিলুস কিচেন এখানে খুলেছে। আচ্ছা, আমরা আস্তে আস্তে এখন বেসিক্যালি এখানে আশেপাশের দোকানগুলো দেখছিলাম। ভিতরের রাস্তা একেবারে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আর কুমড়ো টোকা খুঁজে পাওয়া যায় না। আরে মা, তুমি গিফটও পেয়ে গেছো। এই আমাকে দিছলে যে আমাদের সিস্টেমে এমন প্যাক করেছে, আমি এটা চাইলেও এখন খুলতে পারবি। ব্রেকফাস্টের জন্য স্টপটা নিতে একটু দেরি হয়ে গেল। 10:10 বাজে, আর আমরা এখন হোসকোটে হাইওয়ের উপর জাস্ট থামলাম উডিজ রেস্টুরেন্টে। উডিজের থেকে এখন ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাবো রাভানি বেটটা। এখান থেকে 15 মিনিটেরই রাস্তা শুধু, তাই একটু ভালো একটা রেস্টুরেন্ট খুঁজে বের করতে একটু সময় লেগে গেল। কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিতে থাকবো? এই যে দেখো, এখানে সুপার বাইকস, এখানে অনেকগুলো সুপার বাইকস আছে। আর এখানে এই যে এই দুজন এজেড লোক, প্রায় 60+ হবে, এখানে বাইক নিয়ে এসেছে। দারুণ।
হ্যাঁ ঠিক আছে, কেউ চুল কালার করবো না, চল। খুবই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা না। আর তার সাথে আমাদের খাবারও সার্ভ হয়ে গেছে। সবার আগে ডেজার্ট সার্ভ হয়েছে, সেটা হচ্ছে কেসরি ভাত, ওটাই আধা হয়ে গেছে। পোঙ্গল আছে, মশালা দোসা অ্যান্ড মশালা দোসা অ্যান্ড মশালা দোসা অ্যান্ড প্লেন দোসা। নাও 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 নাও, আরে নাও না, খাওয়া ভালো লাগছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার এখানে একটু খেলার জায়গা আছে, তাই একটু পুচকুকে বসিয়ে দিলাম। কি ভয় লাগছে? থামাবো? থামিয়ে দেবো? হ্যাঁ, এখানে সারাদিন বসবি? না, এখানে সারাদিন বসালে হবে না, আমরা যাবো তো। খাওয়া দাওয়া যা হলো হলো, এখন এখানটাতে রিমো আর আমাদের রিদ ওরা খেলাধুলো করছে। আর এটা ভালো, এরকম জায়গায় জায়গায় পার্ক থাকে সবসময়, মোস্টলি আমরা যেগুলো জায়গায় খেতে যাই মোস্টলি থাকে, সবখানে থাকে বলবো না। এই তুমি বসো না, আরে এক্ষুনি এটা বেঁকে যাবে। আরে 100 কেজির মানুষ এরকমভাবে ঝুললে কি হবে? দেখো 2 কেজি কম হলে কি হবে? 98 তো হবে, 98 তো হবেই হবে। না 20 কেজি কম বসতেই পারবে। হ্যাঁ এখনো 20 কেজি না, হ্যাঁ আরো 15 কেজি অ্যাড করো তার সাথে। 15 কেজি অ্যাড করবো, তার মানে 5 কেজি কম। ব্রেকফাস্ট হয়ে গেলে তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ তো আমরা সবসময় শেয়ার করে থাকি। তো উডিতে এসেছি, ভালোই লেগেছে। খাওয়া দাওয়া তো যেরকম হয়, কারণ কি খুব স্পেশালিটি কিছু থাকে না, আমরা অলওয়েজ দোসা এগুলোই খাই। আজকে বড়াও নিয়েছিলাম, উইচ ওয়াজ গুড। কিন্তু খাবার অর্ডার হওয়ার পরে যখন পেমেন্টের সময় আসে, তখন আবার আলাদা করে কি বলবো, ভেবেছিলাম এত ডিটেলে গিয়ে তোমাদেরকে আর বলবো না, মানে ঠিক আছে ঘুরতে এসেছি, একটা ইনসিডেন্ট হয়েছে, বাট ইনসিডেন্টটা কী হয়েছে বাট না বলে পারছি না, এখনই বলছি। তো পেমেন্ট করার সময় দাদা গেছে ইউপিআই কোডটাতে পেমেন্ট যখন করতে গেছে, এখানকার একজন স্টাফ যে কিনা আমাদের সার্ভিসগুলো দেখছিলেন, ইনি এসে আবার একটা কিউআর কোড দিয়ে বলছেন। তো দাদা ভেবেছে এটা বোধহয় রিভিউর জন্য। তো তারপরে দেখা গেল ওটা একটা পেমেন্টের জন্য বলছে টিপস। তো টিপসে কত দেওয়া হবে? অলরেডি আমরা এখানে সার্ভিস ট্যাক্স সব কিছু দিয়েই দিয়েছি না, তো দাদা 10 টাকাই দিয়েছে, উইচ ইজ ওকে। মানে কোনো এক্সট্রা সার্ভিস তো আমরা এখানে নিইনি যে আমাদের জন্য আলাদা করে কিছু বানিয়ে দিয়েছো। উল্টে আমি এখানে উত্তপম চেয়েছিলাম, সেটাও বললো নাকি হবে না, এমনও না তোমাদের মেনু কার্ডের আইটেমও তুমি আমাদেরকে দিতে পারছো না। তার উপর আবার এক্সট্রা করে 10 রুপিস সার্ভিস ট্যাক্স দেওয়ার টিপস দেওয়ার পরে এখন ওই ভদ্রলোক আবার এসে তাকে আলাদা করে বলছে এই পেমেন্টটা তুমি আমাকে করেছো, এটা তো তুমি ক্লিনারকেই দিয়ে দিতে পারতে। মানে এটার কি কথা হচ্ছে? মানে আমরা আজকের দিনে দাঁড়িয়েও কি টিপস দিলে আমাদের ভালো সার্ভিস পেতে হবে, আর টিপস না দিলে আমরা ভালো সার্ভিস পাবো না? আমরা তোমার একটা রেস্টুরেন্ট খুলেছো, আমরা ওখানে খেতে আসছি, তার যে অ্যামাউন্টটা তুমি দাম দিয়ে রেখেছো আমরা সেটাই দিচ্ছি, তার থেকে তো 1 টাকাও তুমি আমাদের থেকে কম নিচ্ছ না। বা তার উপরে যে এক্সট্রা জিএসটিটা লাগছে সেটাও আমরা পে করছি, এর উপরে টিপসটার জায়গাটা কোথায় আসে? তুমি কি আলাদা করে নতুন কিছু মেনু আমাদেরকে বানিয়ে দিচ্ছ, না ওই রান্নাটা আলাদা করে কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে দিচ্ছ? মানে হোয়াট ইজ দ্য স্পেশাল সার্ভিস দ্যাট উই আর গেটিং? আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু র‍্যান্ট, দিস ইজ নট আ র‍্যান্টিং ভিডিও। বাট হ্যাঁ, মানে একটু এক্সপিরিয়েন্স হলো, শেয়ার করলাম তোমাদেরকে। যাই হোক, এখন আমরা কন্টিনিউ করছি আমাদের ঘোরার ব্লগে। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন যেটা ছিল আজকের আভানি বেটটা, সেটার কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে আর 1 মিনিটের রাস্তা। পৌঁছে গেছি আমরা আভানি বেটটাতে, পিছনে পাহাড় দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গাটা। ওয়েদারটা এখন পর্যন্ত আমাদের অনেকটাই সাথ দিচ্ছে। তবে প্রথমে সামনের দিকে আছে হলো আভানি লেক, ওখানে যাই, তারপরে তোমাদের এখানকার হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আর স্টোরিটা জানাচ্ছি। চল, আমি ট্যুর গাইড আজকে তোমাদের, যদিও আমারও প্রথমবার। তো এটা হচ্ছে হলো আভানি লেক, একদম রাস্তার উপর দিয়েই সামনেই প্রথমেই পড়বে হলো আভানি লেকের জায়গা। এই আভানি লেক, আভানি মানে কি, আভানির লেক, আভানি বেটটার সিগনিফিকেন্স কি, সেই সবটাই তোমাদের জানাচ্ছি। আভানি বেটটার এই নামটা পড়েছে আভানি সুতের থেকে। আভানি মানে পৃথিবী বা আর্থ, আর সুতে মানে হচ্ছে ডটার এখানকার ল্যাঙ্গুয়েজে। তো এখানে ডটার অফ দ্য আর্থ কাকে বলা হয়? মা সীতাকে। তাই এই জায়গাটার নাম পড়েছে হলো আভানি বেটটা। এইখানে যে লেকটা দেখতে পাচ্ছ, বলা হয় যে এই এরিয়াতে এখানে ছিল হলো বাল্মীকি মুনির আশ্রম, যেখানের মধ্যে মা সীতা থেকেছিলেন যখন উনি গর্ভবতী ছিলেন লব আর কুশকে নিয়ে। এখানে নাকি বিশ্বাস করা হয় লব আর কুশের জন্ম হয়েছিল। তো সেইখান থেকেই আজকে আমরা এখানে ঘুরতে এসেছি, এই জায়গাটা দেখতে এসেছি। এখানে রাম, লক্ষ্মণ, শত্রুঘ্ন আর ভরতের মন্দিরও রয়েছে।
এখানে পিছনে যে পাহাড়টা দেখছো ওই পাহাড়ে চড়ে উপরে গিয়ে আছে হলো মা সীতার মন্দির। এটা ওয়ান অফ দ্য ভেরি ফিউ প্লেসেস যেখানে মা সীতার একটা স্ট্যান্ডঅ্যালোন মন্দির রয়েছে। তো এত উপরে উঠতে পারবো কিনা সেটা জানি না। উপরে উঠতে হলে ট্রেকিংয়ের ব্যাপার আছে, মানে ট্রেকিং বলতে সিঁড়ি কাটা আছে, কাছাকাছি 300-400 খানা সিঁড়ি আছে যেখানে উপরে উঠতে মোটামুটি আধ ঘন্টা সময় লেগে যায়। তো ওগুলো আমরা কতটা করতে পারবো জানি না, তবে হ্যাঁ ওয়েদারটা আজকে ভালো আছে। আর যদি উপরে চড়তে হয় আই উড সাজেস্ট যে একটু সকাল সকাল যদি আমরা এসে পৌঁছাই। তো চলো আগে লেক তো দেখা হলো। বলা হয় যে এই লেকটার মধ্যেই বাল্মীকি মুনি আর বাকি যখন মা সীতারা ছিলেন এখানে তখন এখানে এসে স্নান করতেন। এখানে খুব সুন্দর দেখো লেকটা, যদিও একটুখানি নোংরা নোংরা মনে হচ্ছে, বাট ভিউটা তো দারুণ, ভিউটা তো মানতেই হবে। কি আচ্ছা হয়েছে, নো ঝগড়া বগড়া, সবখানে ফটো আর ভিডিও নিয়ে ঝগড়া। চলো আর নিচে না মামাম, উপরে চলো। আরেকজন ফটো তুলতেই ব্যস্ত। তবে রিনি তুমি এখান থেকে মা সীতার মন্দিরটা দেখতে পাচ্ছ? হ্যাঁ চলো তোমাদের দেখাই। ওইখানে ওই টিলার উপরে আছে সেই উপরে মন্দিরটা, এখানে আমার আঙুলে সোজাসুজি যদি দেখতে পারো এখানে হচ্ছে হলো মন্দিরটা। সোজা রাস্তায় আমরা এখন এগিয়ে যাচ্ছি লেক দিয়ে, তারপরে এই পাশে দেখতে পারবে এখানে আছে মন্দিরটা। এটা হচ্ছে হলো এই ভিতরে আছে হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেখানে 4 ভাই মানে রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্নের মন্দিরও রয়েছে এখানে ভিতরে। প্রথমেই আমরা ঢুকছি রামলিঙ্গেশ্বর টেম্পলে। চলো, খুব সুন্দর এই পুরনো হিস্টোরিক্যাল জায়গাগুলোতে আসতে আমার তো খুব ভালো লাগে। কি আছে তাই? হ্যাঁ, হিস্টোরিক্যাল জায়গা ঘুরতে হলে একবার তো হাম্পি যাওয়া উচিত। তবে আজকে আমরা হাম্পি না, আজকে আমরা আবনিবেটটা ঘোরাবো তোমাদের। চলো ঢুকেই এখানে একটা মন্দির আছে, খুবই ছোট ছোট মন্দিরের দুয়ারগুলো। কার মন্দির রে ভাই এটা? খুব ছোট ছোট না দুয়ারগুলো? কি দেখছো? কি এত মনোযোগ দিয়ে হিসাব কিতাব লাগাচ্ছ তোমরা দুজনে? হ্যাঁ, ভিতরের পরিবেশটা খুব শান্ত আর পুরনো পুরনো এই স্ট্রাকচারসগুলো দেখতে খুব ভালো লাগছে। কিন্তু ওয়ালের মধ্যে কিছু কার্ভিংস রয়েছে যেগুলো আমরা বুঝেই উঠতে পারছি না যে কোনটা কি। এখানে উপরে উপরে শিব পার্বতীর বুঝতে পারছি, নিচে এই 10 ভুজাও না, এটা কত ভুজা? না 20 ভুজা মনে হচ্ছে, এক সাইডে 10টা হাত আছে। না মা দুর্গা না, এটা শিব পার্বতীকে উঠিয়ে রেখেছে কেউ। ওই যে যে শিব ঠাকুর বলেছিল মাথা উঠিয়ে রাখতে সবসময়। হ্যাঁ, গুগল লেন্স সব আছে, সব তো দিয়ে দেবে। হ্যাঁ বুঝছি, চল। ঠাকুরমশাইয়ের থেকে আমরা গল্প শুনছি। এই পিছনে যে মন্দিরটা রয়েছে ঠাকুরমশাইয়ের ঠিক পিছনে, এটা হচ্ছে হলো রামের মন্দির, রামের শিবলিঙ্গ এখানে স্থাপিত করা। এই পাশে রয়েছে হলো শত্রুঘ্নের মন্দির, আর এই পাশে আছে হলো লক্ষ্মণের মন্দির, লক্ষ্মণ এখানে স্থাপনা করেছিল। এটার ঠিক পিছন দিকে আছে হলো ভরতের লিঙ্গ। তার বাদে আরও কী কী বললো, সুগ্রীবেরও মন্দির আছে এখানে, সুগ্রীবেরও ইয়ে আছে, লিঙ্গ আছে। তো এই যে পঞ্চলিঙ্গেশ্বর এই কারণেই বলে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওই প্রথমে যেটা প্রথমবারে এটা প্রথমে যেটা পুজোটা দেখলাম, প্রথমে যেটা মন্দির দেখলাম আমরা সুব্রমণ্যা, হ্যাঁ ওখানে এসে তো যাদের কারো বিয়ে হচ্ছে না তারা এখানে এসে যে পুজো দিয়ে যেতে পারো। আর এখানে মন্দিরের এগুলো মানে স্কাল্পচার্সগুলো দেখে এত ভালো লাগছে। আমরা ঠাকুরমশাইয়ের থেকে অনেকটা গল্প শুনলাম। আমরা এখন শত্রুঘ্নের যে শিবলিঙ্গ স্থাপিত করা হয়েছিল সেখানে এসেছি। একদম মুখোমুখি তোমরা শিবলিঙ্গ দেখতে পারবে, বিশাল। পুচকু একটু ভয় পাচ্ছে অন্ধকার অন্ধকার দেখে, তাই এটাকে চোখটা খুল। খুবই সুন্দর এখানে কাজগুলো। এখন একটু মন্দিরের ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে মা সীতা পার্বতী আম্মার মূর্তি। উপরের লেখাটা ট্রান্সলেট করে তারপর তোমাদের বলছি।
আর ওই পাশে রয়েছে হলো রাম ঠাকুরের শিবলিঙ্গ। पानी स्प्रे हो गया माता को, तब से अभी तक पानी नहीं थे क्या कौन भी खाली हुए तो अच्छा पानी रहता है। अब पाइप लाइन दान को है, शिवरात्रि यात्रा टाइम में लांगा आदमी रहता है, बारिश में तो पानी को पाइप लाइन दान को है, उधर साइड में बैठ के पानी नहाना, पानी में नहीं उतरना, डीप चलता है किसी भी मोड़ में ऐसा है। রামলিঙ্গেশ্বরের থেকে বের হয়ে এবার আমরা যাচ্ছি হলো লক্ষণের যে শিবলিঙ্গ স্থাপিত করা হয়েছিল সেইখানে। এটা হচ্ছে লক্ষণের মন্দির, লক্ষণ দ্বার। ওই পাশে হচ্ছে হলো শত্রুঘ্ন দ্বার, আর এই পাশে যেটা মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হলো রামলিঙ্গেশ্বরের দ্বার। প্রতিটা মন্দিরের সামনে দাঁড়িয়ে খালি ফটো তুল ফটো তুল ফটো তুল। ওফ, এই পোজেই লাগে এখন ওর। এটা হচ্ছে হলো বিঘ্নেশ্বরা মন্দির, মানে গণেশ মন্দির। আর এখান থেকে উপরে দেখতে পাচ্ছ যেটা পুরো পাহাড়টা রয়েছে, এখানে দেখবে একটা দোয়ার আছে। এই রাস্তা দিয়ে উপরে উঠার পুরো ওইখানে ওই চটিটার উপরে, টিলার উপরে ওখানে মা সীতার মন্দিরটা। ঠাকুরমশাইয়ের থেকে আমরা গল্পটাই শুনছিলাম যে এখানে কেন কি করে এই মন্দির স্থাপনা করা হয়েছে, কি গল্প, কি করে পুজো দিতে হয়, সবটাই গল্প শুনলাম, তোমাদের পরে জানাচ্ছি। প্রচণ্ড হাওয়া চলছে, বুঝতেই পারছো। হাওয়ার মাঝখান দিয়ে আমার কথা কতটা শোনা যাবে জানি না, তবে যেটা গল্প বলবো বললাম, গল্পটা একটু লম্বা তো তাই ভাবলাম একটু বসে তোমাদের সাথে গল্প করি। তো ঠাকুরমশাই আমাদেরকে যা বললেন যে এখানে যারা আসে, ধরো সন্তান হচ্ছে না অনেক বছর ধরে বা বিয়ে হচ্ছে না অনেক বছর ধরে, তো তারা এখানে এসে পুজো দিয়ে যায়। সামনে যে সুব্রমণিয়া টেম্পলটা দেখালাম প্রথমেই ঢুকতে, সেখানে বিয়ের জন্য তোমরা এসে মানত করে যেতে পারো, বিয়ে হয়ে গেলে এসে মঙ্গলবার করে পুজো দিতে হয়। দ্বিতীয় কথা যেটা যদি সন্তান প্রাপ্তির জন্য কাম্য তোমরা, তাহলে উপরে যে সীতা মন্দির রয়েছে এখানে এসে মানত করে যেতে হবে। যখন হয়ে যাবে তোমাদের মানত যদি ফলে যায়, তাহলে এখানে এসে, এখানে একটা পুকুর আছে, পুকুরে স্নান করে ওই ভেজা কাপড় নিয়েই পুরো পাহাড় উপরে চড়তে হয়। চড়ে উপরে গিয়ে পান সুপারি ফুল আর মিষ্টি দিয়ে পুজো দিতে হয়। একদম মানে যাই না, দেখো সবার সবটাই মান্যতার ব্যাপার, অনেকে মানে অনেকে মানে না। যদি মানো, যদি এরকম কিছু মনের আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে অবশ্যই একবার চেষ্টা করে দেখতেই পারো। যাই না, ঠাকুর বলে তো যে দিনে একবার হলেও ঠাকুর মুখে বসে, যদি তোমাদের কথা শুনে নেয়। সবাই এখন এখানে ঘুরু ঘুরু করছে, পিছনে রিমো আবার ব্লগিং করছে। প্রচণ্ড হাওয়া, কিন্তু ভিউটা কিন্তু দারুণ, মানে মন্দিরটার পরিবেশটাও ভীষণ ভালো, খুবই শান্তি, আর বেশ ভালো লাগছে আমাদের এখানে সময়টা কাটাতে। এখন আমরা যাব সীতামাতার মন্দিরে, যেটা ওপরে রয়েছে। রাস্তাটা কেমন হবে ঠিক জানি না, বাট চেষ্টা করবো ওপর অবধি পৌঁছে সুন্দর করে, পারলে একটু পুজো দিয়ে আসতে। বেশ সুন্দর ফটো সেশন চলছে না এখানে? হ্যাঁ ভালো লাগছে? হ্যাঁ তুমি ফটো তুলবে না? আমি কি করবো? ফটো ও হয়ে গেছে। খিচিক হয়ে গেছে? তোমার ক্যামেরাটা সবাইকে দেখাবে নাকি? আচ্ছা, ওটা গাড়িতে রেখে এসছো না? হ্যাঁ আচ্ছা, মাম্মা পাপা কি সুন্দর ফটো উঠছে, তাই না? যাবে তুমি ফটোটা তুলতে? দেয় না। দেয় না তোমাকে? ও মাই গড। ওই একটা জায়গাতেই বসে অনেকটা সময় কাটিয়ে দিলাম। কি আছে রিনি এদিকে? মা শিবলিঙ্গ আছে। ও, এই যে ভরতেশ্বর শ্রাইন, ভরতের মন্দিরটা এই সাইডে। চলো দেখি তো কি আছে মামা, দেখাও আমাদেরকে একটু। চলো ভিতরে নিয়ে যাবে নাকি আমাদেরকে? এটা একদম অন্ধকার আছে। না, ওই তো ভিতরে ওই একই রকমের শিবলিঙ্গ স্থাপিত করা, এটা ভরতের নামে। আর এই পাশেও দেখো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এই যে এখানে 5টা শিবলিঙ্গ স্থাপিত করা একটার পর একটা। মা সীতা লবকুশের গল্প তো তোমাদের বললামই, যে এখানে লবকুশের জন্মস্থান করে মানা হয়। তার সাথে সাথে আরও একটা মান্যতা রয়েছে, যে জাম্বুবান যে আছেন, সে জাম্বুবান হচ্ছে এই এলাকার, এই জায়গার ক্ষেত্রপাল। তো এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেগুলোর তো আর প্রমাণ দিয়ে বলতে পারবো না, তবে প্রচুর এরকম কার্ভিংস রয়েছে এখানের মধ্যে, যেগুলো তোমরা দেখতে পারবে।
এই তো ছিল আমাদের অবনীবেট্টার পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন। এবার উপরে ওঠার পালা। কতজন উঠতে পারবে বা আমরাই উঠতে পারবো কিনা সেটা বলতে পারছি না, ইচ্ছা রয়েছে একটু এগিয়ে যাই, তারপরে দেখি এখানে আশেপাশে আরও কয়েকটা জায়গা আছে সেগুলো একটু দেখবো। মন্দির থেকে বের হয়েই ঠিক এই পাশে ডান দিকে একটা রাস্তা যায়, এখানে গেট বানানো রয়েছে। এদিক দিয়ে যদি সোজা যাও এখানে একটা পুকুর পাবে, যে পুকুরের গল্প তোমাদের বলছিলাম যে এখানে স্নান করে তারপরে উপরে মন্দিরে যেতে হয়। এই পুকুরটা হচ্ছে এখানে, এটাকে দেবালয় কল্যাণী বলে। ছোট্ট পুকুরখানা, কিন্তু এটা নাকি কতটা গভীর সে আজ পর্যন্ত কেউ মেপে উঠতে পারেনি, প্রচুর ডিপ। তো কাছেই দাঁড়িয়ে এখানে স্নান করে, ওখানে যে একটা মন্দির রয়েছে, আর এখান থেকে স্নান করে পিছনে যাওয়ার ওই যে মন্দিরের দ্বার, তার উপরে মন্দিরে যেতে হয়। এবার আমরা পাহাড়ে চড়ার রাস্তায় রয়েছি। সেই কুণ্ডটা তোমাদের দেখালাম, সেই কুণ্ডতে স্নান করে ভিজা শরীর নিয়ে এই রাস্তা দিয়ে উপরে চড়ে যেতে হবে। কথিত রয়েছে যে এই পুরো পাহাড়টা যখন চড়ে উপরে মন্দিরে পৌঁছায় তখন অবভিয়াসলি বিশ্রাম করার ইচ্ছা হয়, কারণ এতটা উপরে চড়ে যেতে হয়। ওখানে নাকি নিদ্রা চলে আসে। তো ওখানে যখন ঘুমিয়ে পড়ে তখন মা কোনো না কোনো রূপে এসে স্বপ্ন দিয়ে যায় যে তোমার মানবটা ফলবে কি ফলবে না। এটাই হচ্ছে এখানকার মান্যতা, এটাই গল্প। তো আমরা পুরোটা হয়তো যেতে পারবো না, এখন ঠিক সময় মতো রোদও বেরিয়ে এসেছে, যতটুকু পারবো ততটুকু যাই, তারপরে দেখি হয়তো নেমে আসবো। অলরেডি বেজে গেছে 1:45 আই থিঙ্ক। তো এতটুকু চড়তেই হাঁপিয়ে যাচ্ছি, এতটা চড়ে যাওয়া হয়ে গেছে, অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। চলো, অনেকটা পথ। ওখানে বেশি সময় কাটানো উচিত হয়নি। ওখানে বেশি সময় কাটানো উচিত হয়নি। খুব জোরে লেগেছে নাকি মাম্মা? যদিও সিঁড়ি কাটা রয়েছে কিন্তু সিঁড়িগুলো খুব স্মুথ, তাই বৃষ্টির দিনে যদি আসো একটু চাপ হতে পারে, স্লিপারি হতে পারে রাস্তাঘাট। দেখতেই পাচ্ছ একদম ফ্ল্যাট প্রায়, তো একটু আস্তে ধীরে ধরে ধরে উঠতে হবে। কি হাঁপিয়ে গেলে? সাবধানে, হ্যাঁ, দেখে। ওরা দুজনকে আসবে না? আধা রাস্তাও উঠে আসিনি আমরা, এখান থেকে পুরো স্কাইলাইনটা দেখা যাচ্ছে। না, একদমই না। আর আমরা যে মন্দিরে গিয়েছিলাম এইখানে হচ্ছে সেই মন্দিরটা, এই যে এক্স্যাক্টলি এই জায়গাটাতে মন্দিরটা। একটু জুম করে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর আরও একটা গেট রয়েছে এই পাশে, যেটা নিচের থেকে তখন তোমাদের দেখাচ্ছিলাম। ওদিকে গাড়ি নিয়ে অতটুকু পর্যন্ত যাওয়া যায়, তারপরে আবার সেই চড়তেই হবে। বনু একদম এখানেই কাহিল হয়ে গেছে মনে হচ্ছে। যাবে আরো উপরে নাকি এখানেই শেষ? যাবে, চলো। বনু আস্তে আস্তে আসছে, ওর একটু সময় লাগছে, তাই আমি রওনা দিলাম। একটু আরও উপরে যেতে হবে। এখন আমি এখান থেকে নেট সার্চ করছিলাম, তো দেখলাম প্রায় 500 থেকে 600 খানা সিঁড়ি আছে। এতটা আই ডোন্ট থিঙ্ক যাওয়া সম্ভব হবে। যাবে? 600 খানা নাকি সিঁড়ি আছে। আমরা 100টাও সিঁড়ি পার করিনি, 100 হয় নাই হয়তো। হ্যাঁ, এখানে বসতেই পারো, কোনো অসুবিধা নেই। চলো, যতটুকু যেতে পারবো অতটুকু তো যাবো। যার যেখানে যেটা সুবিধা, একটা সুন্দর জায়গা দেখেছে বাস থেমে গেছে ওখানেই ফটোশ্যুট করতে। আরও যে কতটা হাঁটতে হবে সে ধারণাই নেই। এখন অনেকটাই উপরে এসেছি আমরা, এখান থেকে ভিউগুলো অবভিয়াসলি অপূর্ব, কিন্তু আমাদের এখন যেতে হবে এই চিপা রাস্তা দিয়ে। চড়েই যাচ্ছি, খুব একটা যে কঠিন চড়াও তা বলবো না, কিন্তু হ্যাঁ একটু তো জোর লাগে। তবে খুব সুন্দর, খুবই সুন্দর। আর থ্যাঙ্কফুলি রোদটাও একটু কমে গেছে। আর চলো তোমাদের একটু পিছনে ঘুরিয়ে দেখাই। এই যে অভ্র আর পুচকু এখানে দাঁড়িয়ে রয়েছে, এটাই হলো লবকুশের জন্মস্থান। কি আছে ওখানে?
এক্স্যাক্টলি এই জায়গাটাই, এই গুফাটার মধ্যে কি আছে? কি বলছো মামাম? তাই তাই আচ্ছা এটা কিছু লেখা আছে। দাঁড়াও দাঁড়াও পাপা wait. আসতে দাও সবাইকে আসতে দাও। বাবা আসতে দাও ভিতরে সবাইকে। একদম অন্ধকার। কাম ব্যাক। এখানে দেখো বাল্মীকি মুনির একটা কার্ভিং রয়েছে, এখানে বীরভদ্র স্বামী, আর এই ছোট্ট চিপা এই জায়গাটা রিনির তো এখানে ক্লস্ট্রোফোবিয়া হয়ে যাবে। আসতে দিলে হ্যাঁ দাঁড়া। এই দ্বারের কথাই বলছিল যে যে যতই মোটা হোক না কেন তাও নাকি ঢুকে যেতে পারে। চলো তোমরা দাঁড়াও আমরা যাই। এটা বলছিল না মাটিটা নিয়ে হ্যাঁ নিয়ে আসে এই মাটি রাখতে এখান হবে, থেকে এই নিয়ে মাটির রাখতে ভিতর হয়। থেকে নেওয়া যায়। তো এখান থেকে মাটি নিয়ে নাকি রেখে দিতে হয়। এখানের মধ্যে মা সীতা থাকতেন এক সময়। হ্যাঁ নিয়ে নেবে? ঢুকতে পারছো? বাবাটা দেখে অসুবিধা হলে ঢুকো না। হ্যাঁ কারণ একদমই খুবই চাপা জায়গাটা, আর এখানেই নাকি লবকুশের জন্মস্থান হয়েছিল। এখান থেকে জাস্ট এইটুকু আলো ঢুকছে। চলো দাঁড়াও। তুমি আর নিচে যাও না, পরে উঠতে পারবে না। আমরা এই দুয়ারটা দিয়ে বেরিয়েছি, এখান থেকে ঢুকেছিলাম, এখান থেকে বেরোলাম। এবার ঠিক তার ডান দিকে এখানে আরও একটা দুয়ারের মতো রয়েছে, এখানে নাকি মা সীতা কাপড় টাপড় ধুতেন, লবকুশ এখানে খেলতেন। সবটাই গল্প, কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তোমাদের সবার পার্সোনাল বিবেচনার উপরে। তবে এখানে দেখো এই যে একটা ছোট্ট কুণ্ডও বানানো আছে, জলাশয়। আই থিঙ্ক লেটস অ্যাজিউম দ্যাট অল অফ দিস ইজ ইন ফ্যাক্ট রিয়েল, তাহলেই এই হিস্ট্রির সিগনিফিকেন্স বুঝতে পারবে। ছোট্ট কুণ্ডটা। আমাদের কিন্তু এখন অনেকটা যেতে হবে যদি উপরে যেতে চাও। সত্যি ভিউটা খুবই সুন্দর, তবে আমাদের অ্যাকচুয়াল যেটা ডেস্টিনেশন সেটা এখান থেকে এখনো অনেক অনেক অনেকটা দূরে। সেই উপরে চূড়াতে মন্দিরটা নিশ্চয়ই দেখতে পারছো। এতটা মনে হয় না আমরা আজকে যেতে পারবো, আমাদের আরও সকাল সকাল ভোরবেলা এসে পৌঁছালে ভালো হতো। এই চিপা দিয়ে এখন এদিকে ওঠার রাস্তা রয়েছে, তবে আই ডোন্ট থিঙ্ক এতটা উপরে যেতে পারবো না রে ভাই। হ্যাঁ মোটামুটি মোটামুটি ঘন্টা দেড়েক লেগে যাবে উপর পর্যন্ত পৌঁছাতে। চলো উইল হেড ফর লাঞ্চ। একমাত্র আমি আর পুচকুই সাহস করলাম আরও একটু উপরে উঠে আসার। রিনি, বনু, অভ্র সবাই ওই নিচে ওখানে বসে রয়েছে। থাক ওরা বসুক, আমরা একটু উপরে ভাবলাম এতটাখানি একটু ঘুরে যাই। পুচকু আমার সাথে সাথে বেশ তালে তাল মিলিয়ে চলছে। আসতে মামাম, দেখেছিস ফিশ? হ্যাঁ এখানে একটা ছোট্ট কুণ্ডর মতো রয়েছে, এখানে ছোট 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 মাছ দেখা যাচ্ছে। চলো আর এখান থেকে আরও উপরে যেতে হবে। কে এঁকেছে কি জানি। এখানে ঋষি বাল্মীকি আর লবকুশের একটা চিত্র বানানো রয়েছে, এখানে শিব ঠাকুর আর পার্বতীর চিত্র বানানো রয়েছে, আর সামনে রাম, লক্ষ্মণ, সীতা, আর তার সাথে হনুমানজিরও চিত্র আখ্যান। কি আছে রে মামা সামনে? এটা লক্ষ্মণজি না তো, এটা রাম ঠাকুর, রামজি, শ্রীরাম, জয় শ্রীরাম বল। সারা রাস্তাতে এরকম অনেক চিত্র আঁকা আছে। পারবি উঠতে? পারবে? আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি আস্তে আস্তে আসো। একটুখানি, আর আমরা শেষ ধাপে। আমি, মিহির আর পুচকু একটু একটু করে কষ্ট করতে করতে একদম প্রায় শেষের দিকে চলেই আসলাম। এই যে মন্দিরটা পিছনে দেখতে পারবে। ফাইনালি পৌঁছে গেলাম মা সীতার মন্দিরে। কি ভিউ, ঠাকুর ডাকলই। শেষমেশ মা সীতার দর্শন একটু করতে পারলাম। আমরা তিনজন অনেক কষ্ট করে উপরে উঠে এসেছি, একটু 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 করে তোমাদেরও এখান থেকে মা সীতার দর্শন করানোর চেষ্টা করছি। একটু ভিতরে মন্দিরে যাই, দর্শন করি, পুজো দিই। তবে এখান থেকে তোমাদের একবার ভিউটা দেখাই তার আগে। কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব ভিউ। হ্যাঁ একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু যদি এক বোতল জল আর একটু থেমে থেমে আসো, ইট ইজ ডেফিনেটলি ওয়ার্থ ইট। রিনি আর বনু একদম ওই পাথরগুলোর এইখানটাতে বসে রয়েছে, তোমরা এখান থেকে দেখতেও পারবে না। এই জায়গাটাতে এক্স্যাক্টলি ওরা বসা, কিন্তু ওইখান থেকে হাত নাড়িয়েও আমরা ডাকার চেষ্টা করলাম, কিন্তু ফোন তো লাগছেই না। বাট ঠিক আছে, তোমাদের একবার ভিউটা দেখাই।
একবার চেষ্টা করো এখানে আসার, ইট ইজ ডেফিনেটলি ওয়ার্থ ইট। আমাদের তিনজনের প্রথম ট্রেক বলতে পারো, অলমোস্ট ট্রেকিং হয়ে গেছে। পুচকুর এই বয়সে প্রথম ট্রেক। মামা আরো আসবি এরকম ট্রেকিং এ? হ্যাঁ আসবি এতটা চড়তে? খুব ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। একটু কষ্ট হয়েছে বাট ঠিক আছে, একদম সবটা সার্থক। যেমনটা দেখালাম তোমাদের পিছন দিকের ভিউটা সত্যি সার্থক, তোমরাও দেখতে পাচ্ছ। আর অবশ্যই একবার চেষ্টা করো এখানে আসতে। আওয়ানি বেটটা কবে থেকে প্ল্যান করে রেখেছিলাম, মার্ক করে রেখেছিলাম গুগল ম্যাপসে। ফাইনালি এসে এখানে মা সীতার দর্শন করতে পারলাম, খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। আর কেউ নেই, মাথা আর কিছু নেই, চলো আর ওই যে শ্রীরাম উপরে। উপরে মন্দির আছে, বাস আর কিছু নেই। এবার আবার যেই পথে এসেছি ওই পথে বেরিয়ে যাই। চলো, আমার নিচে কেমনে যাবো? এটাকে বলে পাতাল গঙ্গা। আচ্ছা আর এখানে লক্ষ্মণজির পায়ের চিহ্ন পাওয়া গেছে তাই? বলার মতো। হ্যাঁ, ওই যে বড় বড় পায়ের ছাপগুলো। এই জায়গাটা দিয়ে তো পার করে আসলাম আমরা, হ্যাঁ। কিন্তু তখন আমি বুঝতে পারিনি। এটা কি গাইডটা বললো? গাইডটা বললো যেটাকে নাকি পাতাল গঙ্গা বলে, এই জল নাকি কোনোদিনও শুকায় না, যতই তোমার ড্রাউট হোক। আচ্ছা নাইস। কত রকমের মিথোলজি থাকে বলো, আমাদের ইন্ডিয়ান মিথোলজি এত ভাস্ট। অনেক ফাস্ট। আর এখানে লক্ষ্মণজির পায়ের ছাপ দেখো। হ্যাঁ কিছু লেখা তো আছে এখানে, এত বড়। হ্যাঁ, এত বড় বড় পায়ের ছাপ। ফাইনালি যেই পথে উপরে গেছিলাম সেই পথে একদম নিচে চলে আসলাম। একদম নিচে না, যেখানে বনু আর রিনি বসে আছে। কই? এই যে যেতে পারতে। যেতে পারতে, সত্যি যেতে পারতে। খুব কষ্টদায়ক না? হ্যাঁ না, খুব কষ্টকর না, কিন্তু মানে যেতে মজা লাগলো। আমরা একটা ডিসিশন নিলাম, হ্যাঁ আমরা তিনজন ট্রেকিং শুরু করব সকাল থেকে। ওকে নিয়ে আমরা তিনজনই বলেছি, নট রিয়া। পাপা সাথে নেই। হ্যাঁ করেছি তো ভাই। কেমন লাগলো বনু? খুব সুন্দর জায়গা। টায়ার্ড হয়ে গেছিস না? টায়ার্ড হয়েছে কিন্তু আমি weather তো টা খুব ভালো ছিল। বিশাল টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ আমি তো বিশাল টায়ার্ড হয়ে গেছি। তাও টায়ার্ড হয়ে যাচ্ছে, অত চাচে। আচ্ছা weather টা খুব ভালো ছিল, তাই জন্য ওদের টায়ার্ড মনে হচ্ছে না। হ্যাঁ, কিন্তু নাহলে এই খুব দুই সুন্দর মহিলাকে জায়গা। নিয়ে আসলে আমাদের সবার টেনশন থাকে। আমরা তো বসেই ছিলাম। তাও টেনশন থাকে, তাও আমি টেনশন গেছি, থাকে যে তোরা আধা কি ঘন্টা করবি, যেন তারপর কিভাবে না, রিয়াক্ট খুব করবি। সুন্দর জায়গাটা। খুবই সুন্দর জায়গা, অনেক কিছু মাস্ট ভিজিট। ভালো না, মিথোলজির বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। জানা যায়, হ্যাঁ। চলো বেরোই। মানে এটা আমাদের ধারণা থাকে না যেগুলো রিয়েল না, বাট এগুলো জায়গায় আসলে মনে হয় এটা সত্যি, এগুলোর একটা এক্সিস্টেন্স আছে। কিছু তো আছে, তাই জন্য আর সবচেয়ে সুন্দর ছিল হলো গিয়ে যে রুটটা দিয়ে আমি নিয়ে এসেছি, সিনিক রুট দিয়ে Sure, yes, of course. Let's not even talk about it. সিন দেখেছি সেটা সুন্দর বলার সিনিক রুট। হ্যাঁ এরকম রাস্তা জীবনে পাওয়া যায় না। হ্যাঁ, সাথে আসলে একদম গু গোবরের গন্ধ, উফ একদম পুরো দেশি ভাইবস। নেচার, নেচারের মাঝখান দিয়ে নিয়ে এসেছি তোমাদের। আমি খালি বলে দিচ্ছি গোবরটা Raw কি করে nature. হয়, আমরা ওই সিনটাও দেখে এসেছি, বাট আমরা বুঝি না। একদম র নেচারের মাঝখান দিয়ে নিয়ে এসেছি। এটাকে বলে হলো কি অ্যাডভেঞ্চার রাইড। অনেকটা নেমে আসলাম, আর জাস্ট লাস্ট কিছুটা পথ। টায়ার্ড লাগছে আমার একটু, পাটা ধরে গেছে মনে হচ্ছে। এই ছিল আমাদের আওয়ানি বেট্টার ট্রিপ। আর সেই ট্রেকিং পুরো কমপ্লিট করে এখন আমরা এখান থেকে বেরোলাম। বাজে কটা বাজে রে ভাই? 2:30? 2:45। তো 2:45 বাজে। এখান থেকে এখন বাড়ি পৌঁছাতে আরো 2 থেকে 2.5 ঘন্টা, মাঝখানে আমরা থামবো লাঞ্চ করার জন্য। যদিও খুব একটা খিদে পেয়েছে বলা যাবে না, প্রচন্ড হেভি ব্রেকফাস্ট করেছিলাম। হ্যাঁ, এখন নেমে আমরা নিচে দাঁড়িয়ে ওখান থেকে নারিয়েল পানি খেয়ে তারপরে রওনা দিয়েছি। তো একটা রেস্টুরেন্ট দেখতে হবে, ওইসব প্ল্যান করে আসিনি, কোথায় লাঞ্চ হবে কোথায় ব্রেকফাস্ট হবে কিছুই প্ল্যান করা ছিল না আজকে। তো এখন একটু আমি ম্যাপ ঘাটি, একটা লাঞ্চের ব্যবস্থা দেখি কোথায় কি করা যেতে পারে, তারপরে একদম ডাইরেক্ট বাড়ি। ফাইনালি অনেক অপেক্ষার পরে কোলার হাইওয়ের উপরে
অতিথি গার্ডেন, এখানে আমরা করব লাঞ্চ, কারণ আমাদের সবারই ননভেজ খাওয়ার ইচ্ছা। সানডে দুপুর বলে কথা, আমরা তো প্ল্যান করেও এসেছি মাটন চুক্কা খাবো, তারপরে জানি না কি পাবো না, তাহলে মাটনের কিছু একটা খাবো আর কি, তোমাদের দেবো না চুক্কি। তো এখানে ফার্স্ট টাইম এসেছি আমরা, এখানে এর আগে খেয়েছি কখনো, তো এই একটা অপশন তোমাদের জন্য লাঞ্চের থাকবে যদি তোমরা এই রাস্তা দিয়ে যাচ্ছ। জায়গাটা হ্যাঁ, আর এখানে দেখো মেনুও লেখা আছে, দেখো লাঞ্চে আমরা অর্ডার করেছি মাটন চুক্কা, অফকোর্স এটাই প্ল্যান ছিল, বাট এটা কি স্টার্টার ছিল? এটা তো মেন কোর্সে ছিল, মানে আমরা তো মেন কোর্সেই খেতাম। এটা ভালো, ফিশ কলিবেড়া না? ফিশ কলিবার আমার খুব ফিশ কলিবার বাসা। মাটন সুক্কাটা খুব একটা ভালো ছিল না, কিন্তু ফিশ কলিবারটা দারুণ ছিল। তার সাথে আমাদের এখন মেন কোর্সে অর্ডার হচ্ছে একটা এগ ফ্রাইড রাইস, ঘি রাইস, এগ মশালা, আর সাথে মাটন দো পেঁয়াজা। ভুলেই গেছিলাম কি অর্ডার করেছে। এটা গ্রেভি দিয়ে আমরা খাবো আর কি। কেউ না মাটন, আমার এগ মশালাটা আমার ভাই, আমি সরিয়ে নিচ্ছি, বাকি তোমরা মাটন যা খাওয়ার খেয়ে নাও। এটা ডিম, আমরা ফিশ খাবো। ডিমও তো দুটো থাকবে। হ্যাঁ, তো দুটো থাকলে কেউ পাচ্ছ না ভাগ। সব ওটা নিয়ে নাও। আমাদের আজকে লাঞ্চ হয়ে গেছে, আমরা অনেক কিছু খেয়েছি। হৃদের খুব ইচ্ছা হলো তোমাদের সাথে কথা বলবে, তো লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ আমরা খুবই ভালো খেয়েছি, তোমাদেরকে দেখালামই। এখন আমাদের ব্যাঙ্গালোরের পথে ফেরার পালা, এখন দেখি কতক্ষণ লাগে পৌঁছতে, ট্রাফিকও পাবো আমরা। আচ্ছা দাও, আচ্ছা বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার রিয়াল কিচেন। তো রিয়ার তো একটা নতুন চ্যানেল হয়েছে, সরি দাঁড়াও আমার হাতে ক্যামেরাটা, রিয়ার তো একটা নতুন চ্যানেল হয়েছে, তোমরা সবাই জানো, তো সেটার কথাই রিদ তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিল। তো তোমরা যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমরা এখন যাই ব্যাঙ্গালোরের পথে। আমরা এখন অলমোস্ট বাড়ি পৌঁছাবো, আর এত সুন্দর আকাশের সামনে এত যে দারুণ একটা মন্দির দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিক্কা তিরুপতি মন্দির। এটা অভ্রদের বাড়ি থেকে খুবই কাছে, বনুদের বাড়ি। এখানে আমরা অনেক বছর আগে এসেছিলাম না, 3-4 বছর আগে এসেছিলাম, তারপরে আর আসা হয় নাই। এই গেটটা নতুন করে বানানো হয়েছে, আগে গেটের এন্ট্রিটা ছিল এই সাইড দিয়ে, মানে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি ওইদিকে একটা গেট ছিল, এটা একদম মুখোমুখি গেটটা হয়েছে। আসবো একবার, ইচ্ছা থাকলো। একটা চায়ের দোকানে এসে দাঁড়ানো হলো আমাদের, এখন টি ব্রেক, কিন্তু কারোরই পেটে জায়গা নেই, কিন্তু ওই আর কি চা খেতে হবে তাই। আর রিমু এখানে এসে দাঁড়িয়ে গেছে, দেখো সিঙ্গারা, গরম গরম জিলিপি, পুরো রেড রেড কালার। কবে থেকে ভাবছিলাম একটু জিলিপি খাবো। পেয়েছো? কে খাবে? আজকে কেন এই মুডটা আসছে না, কিন্তু আজকে আর ওই মুডটা আসছে না। আরে খাও, এক সপ্তাহ ধরে খাবো করতে। দেখতে কেমন জানি জিলিপিটা, ভালো। পর্ব শেষ, বাই বাই বাই। আমরা এখানে এক থেকে আবার বেরিয়ে যাচ্ছি, আমাদের অটো যে সামনে দাঁড়িয়ে রয়েছে, চলো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ফাইনালি আমরা বাড়ি ফিরে আসলাম। এস্টিমেট করেছিলাম 6টা 6:30টার মধ্যে ফিরে আসবো, বাড়ি ঢুকতে ঢুকতে অলমোস্ট 7টা বেজে গেছে। এখন হইতে বাজে এক্স্যাক্টলি 7:30। তবে আর বাকি পুরো দিনে ওরকম কিছু করার নেই, বাড়িতেই আছি। ডিনারের জন্য একটু ব্যবস্থা করতে লাগবে, কালকে টিফিনের জন্য ব্যবস্থা করতে লাগবে, কালকে আবার থেকে একটা নতুন সপ্তাহ শুরু হয়ে যাবে। তবে আজকের এই ব্লগটা শেষ করার আগে একটা খুব স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম হচ্ছে পুচকুট থেকে পাওয়া এই গিফটটা, এটা একটা মন্ডালা আর্ট, কিন্তু ফ্রিজ ম্যাগনেট। তো এই যে পিছন দিকে দেখো লিখেছে আগাস্তিয়া, আর এখানে লিখেছে মাম্মামের জন্য একটা মন্ডালা আর্ট ফ্রিজ ম্যাগনেট বানিয়ে দিয়েছে। তো এটা আমি আমাদের ফ্রিজে লাগাবো। তার সাথে বনুদের থেকে এই একটা স্পেশাল গিফট পেয়েছি, আমাদের 10,000 সাবস্ক্রাইবার্সটাকে একটা মেমোরেবল মোমেন্টও বানিয়ে আমাদেরকে বনুরা গিফট করেছে, একটা ছোট্ট লাইট। ইটস সো বিউটিফুল, মানে আমরা একদম স্পিচলেস হয়ে গেছিলাম পেয়ে। তো এটাই ছিল গিফট, এটা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। খুব দারুণ একটা সানডে কাটালাম ফাইনালি, খাওয়া দাওয়া, জমজমাটি আড্ডা, ঘোরাফেরা সব হয়েছে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের এই সানডে আউটিং এর ভিডিওটার মধ্যে তোমাদের কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।